প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম বারবিয়ানা স্কুল থেকে। আপনাকে বলছি স্যার। শুরু করছি তৃতীয় অংশ। স্কুলগুলোর ছাত্র সংখ্যা কতটা বেড়েছে তিনি খেয়ালই করেননি। প্রথম শ্রেণী বর্ষেই এখন 6,80,000 ছেলে মেয়ে ভর্তি হয়। তারা বেশিরভাগই গরিব ঘরের সন্তান, বড়লোকেরা সংখ্যায় নগণ্য। উনি বলেন ওর স্কুল নাকি শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে। ব্যাপারটা ঠিক উল্টো। ওর স্কুল একটিমাত্র শ্রেণীর জন্য চলে। সামনে এগোবার জন্য দরকারি আর্থিক জোর আছে যার, এই স্কুল কেবল তার। ন্যায় বিচার। ভারী মিষ্টি এক দিদিমণি বললেন, বাজে ছাত্রকে পাশ করালে ভালো ছাত্রদের প্রতি অবিচার করা হয়। তার চাইতে পিয়েরিনোকে এক পাশে ডেকে নিন। আঙুর ক্ষেতের কর্মীদের প্রসঙ্গে বাইবেলে যেমন আছে তেমনি বলুন, তোমাকে পাশ করাচ্ছি তুমি পড়া তৈরি করেছো বলে। তোমার উপরে দুভাবে আশীর্বাদ বর্ষিত হয়েছে। তুমি পাশ করেছো, আবার তুমি পড়াও তৈরি করেছো। জিনিয়াকে আমি পাশ করিয়ে দিচ্ছি ওকে উৎসাহ দেবার জন্য, কিন্তু ও বেচারি এখনো পড়া শিখতে পারেনি। সমাজের জন্য। আরেকজন শিক্ষক আবার তার সামাজিক দায়িত্ব সম্পর্কে খুব সচেতন। যে বাজে ছাত্রটিকে আজ আমি উঁচু ক্লাসে তুলে দেব, সে যদি কাল এই করে করে ডাক্তার হয়ে বসে। সাম্য। কর্মজীবন, সংস্কৃতি, পরিবার, স্কুলের সুনাম, খুদে খুদে এইসব দাঁড়িপাল্লায় আপনারা ছাত্রদের শিক্ষার মান মাপছেন। ভীষণ খেলো এই মান নিরপেক্ষ যন্ত্রগুলো। একজন শিক্ষার্থীকে জীবনকে এইসব ক্ষুদ্রতা দিয়ে ভরে রাখবেন। আপনাদের মধ্যে কেউ কেউ আসল কথা বুঝেছেন, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। আর ভীতি জিনিসটা তো সর্বব্যাপী। কিন্তু আপনার সামনে অন্য কোনো রাস্তা খোলা আছে কি? আজকের দুনিয়ায় কোনো মানুষের জীবন রাজনীতি বাদ দিয়ে পূর্ণতা পেতে পারে না। আফ্রিকায়, এশিয়াতে, ল্যাটিন আমেরিকায়, দক্ষিণ ইতালিতে, পার্বত্য এলাকায়, চষা খেতে, শহরে শহরে কোটি কোটি শিশু অপেক্ষা করে আছে। সমান অধিকার চায় তারা, শিক্ষার সুযোগ চায়। আমরাই আমারই মতো তারা সংকুচিত, সান্দরের মতোই নির্বোধ, জিয়ানির মতোই অলস, হীরের টুকরো ছেলে মেয়েরা। আমরা যেসব সংস্কার চাই: এক, ছাত্রদের ফেল করাবেন না। দুই, যে ছেলে মেয়েদের নির্বোধ মনে হয় তাদের জন্য সর্বাত্মক স্কুল চালু করুন। তিন, অলসদের একটা লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করুন। ফেল করাবেন না। লেদ মেশিনের শ্রমিক। যে শ্রমিকদের লেদ মেশিন চালায় সে কি শুধু সঠিকভাবে তৈরি যন্ত্রাংশগুলো জমা দেয়? তাহলে ভালো খারাপ সবকটা যাতে ঠিকমতো তৈরি হয় সেদিকে সে নজরই দেবে না। কিন্তু আপনি, যে কটা যন্ত্রাংশ আপনার অপছন্দ সে কটা যে কোনো সময়ে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন। কাজেই আপনি কেবল সেই ছাত্রদের দেখাশোনা করে সন্তুষ্ট থাকেন যাদের সাফল্য আসে স্কুল নিরপেক্ষ কারণে। 8 বছর স্কুল চাই। সংবিধানের 34 নম্বর ধারা সকলকে অধিকার দিয়েছে 8 বছর স্কুলে পড়ার। 8 বছর মানে কিন্তু 8টা আলাদা নতুন নতুন ক্লাস। প্রতি ক্লাসে দুবার করে থেকে 8 বছরে 4টে ক্লাসে পড়তে বাধ্য করা কিন্তু বেআইনি কাজ এখন। নতুবা 34 নম্বর ধারাটি নিছক গাল ভরা কথায় পর্যবসিত হয়। সংবিধান প্রণয়নকারী পরিষদের পক্ষে সেটা হয়ে দাঁড়ায় অপমানজনক। আজকে ইন্টারমিডিয়েট স্কুলে পড়া শেষ করাটা কিন্তু বিলাসের ব্যাপার নয়, এ হলো প্রতিটি ব্যক্তির ন্যূনতম অধিকার। এ অধিকার যে পাবে না তাকে সকলের সমান বললে মিথ্যে বলা হবে।
বু- বুদ্ধোৎপি বুৎপত্তি পরীক্ষা করে দেখার জাতিবিদ্বেষী তত্ত্বের আড়ালে আর লুকিয়ে থাকতে পারবেন না। ইন্টারমিডিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার মতো এবং সব বিষয়ে পাশ করে যাওয়ার মতো বুৎ- বুৎ- বুৎপত্তি সব ছেলেমেয়েরই আছে। এ বিষয়টি তোমার জন্য নয়। এ কথাটা কোনো ছেলেকে বলে দেয়া সোজা। ছেলেটি কথাটা মেনেও নেবে। সেও তার শিক্ষকের মতোই অলস, কিন্তু সে ঠিকই বুঝবে তার শিক্ষক তাকে নিজের সমান বলে মনে করেন না। এ বিষয়টি ঠিক তোমারই উপযুক্ত। আর একটি ছেলেকে এ কথা বলা কিন্তু আদৌ উচিত নয়। যদি দেখা যায় কোনো ছাত্র একটি বিষয় সম্পর্কে অত্যন্ত বেশি আগ্রহী, তাহলে তাকে ওই বিষয় একদম পড়তে না দেওয়া উচিত। এক্ষেত্রে তাকে বলতে হবে একটেরে। পরবর্তী জীবনে একটা বিষয় দিয়ে নিয়ে দরজায় খিল দেবার সময় জুটবে অনেক। টুকরো কাজ। এমন যদি হতো যে প্রত্যেকটি ছেলে মেয়েকে প্রতিটি বিষয়ে যেমন করে হোক এগিয়ে নিয়ে যেতে আপনি বাধ্য, তাহলে বুদ্ধি খাটিয়ে যেমন করে হোক আপনি চেষ্টা করতেন যাতে প্রত্যেকে ঠিকমতো কাজ করে। আমার ক্ষমতা থাকলে আমি আপনাকে মাইনে দিতাম টুকরো টুকরো কাজের হিসাব ধরে। একজন ছাত্র এই বিষয়টা শিখেছে, সেজন্য আপনার পাওনা হয়েছে এত। কিংবা আরও ভালো হতো যদি আপনাকে জরিমানা দিতে বাধ্য করতে পারতাম। যে কজন ছাত্র কোনো একটা বিষয় শিখছে না, তাদের প্রত্যেকের মাথাপিছু জরিমানা। তখন দেখতেন আপনার চোখ সবসময় থাকতো জিয়ানের দিকে। ওর অমনোযোগী দৃষ্টিতে তখন আপনি বুদ্ধি খুঁজে বার করতেন। সে বুদ্ধি ঈশ্বর প্রদত্ত যে বুদ্ধি ঈশ্বর প্রদত্ত। সব ছেলে মেয়েদেরই ঈশ্বর বুদ্ধি দিয়েছেন। যে ছেলেটির খুব প্রয়োজন আপনাকে, তার জন্য লড়ে যেতেন। চটপটে মেধাবী ছেলেটির দিকে অতটা আর তাকাতেন না। পরিবারের নিজের সন্তানের ক্ষেত্রে লোক তাই করে। ওর কথা ভেবে রাতে আপনার ঘুম হতো না তাহলে। সব সময় ভাবতেন কি করে ওর উপযোগী নতুন উপায় বার করা যায় ওকে শিক্ষাদানের। কোনোদিনও ক্লাসে না এলে আপনি দৌড়াতেন কোনোদিন ক্লাসে না এলে আপনি দৌড়াতেন ওর বাড়িতে ওকে নিয়ে আসার জন্য। আপনি নিজে একদম শান্তিতে থাকতে পারতেন না তাহলে। কারণ যে স্কুল জিয়ানিদের পড়া ছেড়ে দিতে বাধ্য করে, সেই স্কুল আদপেই স্কুল পদবাচ্য নয়। আপনারাই আসলে মধ্যযুগীয়। কেউ খুব বাড়াবাড়ি করলে আমাদের স্কুলে আমরা বেতও ব্যবহার করেছি। দেখুন, ওসব পিটানি ছাড়ুন। ওসব শিক্ষা তথ্য বাদ দিন। তথ্য বাদ দিন। বেত লাগলে বলুন, এনে দেব। কিন্তু আপনারা নম্বর লেখার খাতার উপরে যে কলমটা রেখেছেন ওটা ফেলে দিন। বেতের দাগ মিলিয়ে যেতে একদিনে বেশি লাগে না, কিন্তু ওই কলমের দাগ সারা বছর লেগে থাকে, মেলায় না। আপনার ওই সুন্দর আধুনিক কলমটির চোটে সারা জীবনে জিয়ানি একটা বইও পড়তে পারবে না, একটা ভদ্রগোছের চিঠি লিখতে পারবে না। এর চাইতে কড়া শাস্তি কিছু আছে? এ তো মারাত্মক শাস্তি। অঙ্ক। একমাত্র অঙ্কের মাস্টারমশাই কোনো ছাত্রকে ফেল করাতে না পারলে সত্যি অভিযোগ করতে পারেন। যে ছাত্রটি প্রথম বছরের অঙ্ক শিখতে পারেনি, দ্বিতীয় বা তৃতীয় বছরের অঙ্ক সে কখনোই করতে পারবে না। কিন্তু অঙ্ক তো অনেক বিষয়ের মধ্যে একটা। সপ্তাহে মাত্র 3 ঘন্টা অঙ্ক শিখতে হয়। এই 3 ঘন্টার পড়া শিখতে পারে না বলে তাকে বাকি 23 ঘন্টা অন্য বিষয়গুলো শেখা থেকে বঞ্চিত করা হবে কেন? এই বিষয়গুলো তো সে ভালো করে শিখতে পারে। কম হলে ক্ষতি কি? ল্যাটিন শিক্ষা প্রসঙ্গে বিধানসভাতে বিতর্ক হয়েছিল।
এখানে অঙ্ক শেখা নিয়ে যে রকম একটা আলোচনা হতে পারে, বাড়িতে আর কর্মস্থলে তার আসল প্রয়োজন মেটাতে কতটা অঙ্কের জ্ঞান দরকার হয় একজন লোকের? খবরের কাগজ পড়তে অঙ্ক লাগে কি? সম্ভবত একজন সাধারণ সংস্কৃতিবান মানুষ স্কুলে লেখা অঙ্কের কতটুকুই বা মনে রাখেন? 8 বছরের শিক্ষাক্রমে সাদামাঠা যেটুকু গণিত শেখানো হয় সেটুকু, তার মধ্যে আবার বীজগণিত আর গাণিতিক রাশিগুলো মনে রাখা যায় না। তাছাড়া আমাদের ভাষার মধ্যে বীজগণিত শব্দটাকে অর্থবহ করে তুলতে পারার সমস্যা তো আছেই, কিন্তু এ তো সারা বছরে একটা মাত্র পাঠের দ্বারাই শিখিয়ে দেয়া যেতে পারে। সর্বাত্মক শিক্ষণ পুনরাবৃত্তি। আপনি ভালো করেই জানেন, পুরো পাঠক্রম শেষ করতে হলে ছাত্রদের একটা বিষয়ে সপ্তাহে 2 ঘন্টা করে পড়ানো যথেষ্ট নয়। এই সমস্যার যে সমাধান এখনো পর্যন্ত সামনে রয়েছে তা কেবল সমাজের উচ্চবিত্ত শ্রেণীগুলোর উপযোগী। গরিবদের তো সারা বছর খেটেই যেতে হয়। পেটি বুর্জোয়াদের আপনি দিচ্ছেন কোচিং স্কুলের পরে বাড়তি টাকার বিনিময়ে পাঠগুলো ঝালিয়ে নেবার জন্য। বড়লোকের ছেলেদের জন্য ব্যবস্থা ভালোই, জানা জিনিস আবার শিখছে তারা। ফিয়েরিনোকে সবই ভালো করে বুঝিয়ে দেয়া হচ্ছে বাড়িতে, অথচ ডোপো স্কুলওয়ালা জিনিসটা অনেক ভালো সমাধান। ছেলেরা স্কুলে যা শিখলো ছুটির পরে বিনা খরচে তা আরেকবার ঝালিয়ে নিতে পারবে, সঙ্গে পাবে আপনার সাহায্য। শ্রেণীহীন স্কুল মুখোশ খুলে ফেলাই ভালো। যতদিন পর্যন্ত আপনাদের গরিব তাড়ানো শ্রেণী ভিত্তিক স্কুল নামক প্রহসনের রীতি টানা না যাচ্ছে ততদিন ডোভো স্কুলওয়ালা চালাতেই হবে, যা বড় লোকদের তফাতে রাখবে। অনেকে আমাদের প্রস্তাবিত এই সমস্যা এই সমাধান সূত্রের কথা শুনে খেপে যাবেন, কিন্তু অজস্র ছেলে ফেল করছে আর বড় লোকের বাড়িতে ভিড় জমছে গৃহশিক্ষকদের, কই এ দেখে তারা তো চটেন না। একে সততা বলে কি করে? জন্ম থেকে কি ফিয়েরিনোর জাত আলাদা? তার প্রকৃতি স্বতন্ত্র হয়ে যেতে তার বাড়ির পরিবেশের জন্য তার বাড়ির পরিবেশের জন্য স্কুলের পরে বাড়িতে তেমন পরিবেশ পেলে সব ছেলেমেয়েই ফিওরিনোর মতো সহজে সব শিখতে পারে। সেই পরিবেশ এনে দিতে পারে ডোপে স্কুলওয়ালা মাধ্যমে। অবশ্য ওই ছেলেমেয়েদের নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য নষ্ট করা চলবে না। পারিপার্শ্বিক সর্বাত্মক কথাটা শুনে ঘাবড়ে যান আপনারা। ভাবেন এখন যা চলছে, অর্থাৎ এই কয়েক ঘন্টা বাচ্চাগুলোকে সামলানোই যথেষ্ট কষ্টকর। কিন্তু সত্যি সত্যি 24 ঘন্টার স্কুল চালানোর চেষ্টাও তো কখনো করেননি। এখন ক্লাস নেবার সময় আপনার মাথা কেবল ঘোরে, তখন ঘন্টা পড়বে কখন ঘন্টা পড়বে। জুন মাসের মধ্যে পাঠ্যক্রম শেষ করা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার অবধি থেকে থাকে না, অথচ মনকে প্রসারিত করার কাজে আপনি ব্যর্থ। আপনার তরুণ ছাত্রছাত্রীদের অনুসন্ধিচ্ছা আপনি মেটাতে পারেন না। কোনো বিতর্কে যুক্তিগ্রাহ্য পরিণতিতে পৌঁছাবার ক্ষমতা নেই আপনার। ফলে কি হয়? কোনো কিছুই ঠিকমতো করে উঠতে পারেন না আপনি। সবসময় আপনার মন ভরে থাকে হতাশার গ্লানিতে। শিশুরাও সেই হতাশারই শিকার হয়। আপনি ক্লান্ত হয়ে পড়েন কাজের চাপে নয়, অকৃত কার্যতার এই বোঝা বয়ে বয়ে। বিশ্বাস করতে হবে। ডোপো স্কুলাররা নিয়মিত চালু রাখুন প্রাথমিক বছরগুলোতে। প্রত্যেক দিন
রবিবারে, বড়দিনে, ইস্টারে, সারা গরমের ছুটিতে প্রচলন না করেই কি করে বলেন যে ছাত্ররা আর তাদের অভিভাবকেরা ডোপে স্কুলওয়ালা চান না? অভিভাবকদের কাছে একটা পুরনো বিজ্ঞপ্তির ছেঁড়া কপি পাঠিয়ে কোনো প্রিন্সিপাল যদি বলেন তিনি ডোপে স্কুলওয়ালা চালু করার চেষ্টা করছেন, তাহলে বলবো তিনি বাজে কথা বলছেন। যখন কোনো নতুন দ্রব্য বাজারে ছাড়া হয় তখন পোস্টটা তখন সেটা চালাবার জন্য যথেষ্ট চেষ্টা করতে হয়। ডোপো স্কুলওয়ালা আর স্কুল ডোপো স্কুলওয়ালার ব্যবস্থা সফল করতে হলে তার প্রয়োজনীয় বিশ্বাস রাখা হলো প্রথম কাজ। সর্বাত্মক কাজ ও পরিবার চির কৌমার্য। সর্বাত্মক স্কুল চালু করতে গেলে ধরে নিতে হবে শিক্ষকদের পারিবারিক দায়িত্ব সেখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। সবচেয়ে ভালো হতো যদি একটা সর্বাত্মক স্কুল চালাতেন শিক্ষক স্বামী স্ত্রী দুজনে নিজেদের বাড়িতে। যদি স্কুলটা হতো সর্বস্তরের মানুষের জন্য অবারিত দ্বার, কোনো রুটিনে বাধা নয়। গান্ধী করেছিলেন ঠিক এমনটি। নিজের ছেলেদের মিশতে দিয়েছিলেন অন্যদের সঙ্গে। তারা তার নিজের থেকে অন্যরকম হয়ে যেতে জেনেও অন্যরকম হয়ে যাবে জেনেও। আপনি পারবেন। এই সমস্যা সমাধানের আরেকটা উপায় হলো শিক্ষকের চিরকুমার থাকা। বৈবাহিক সমস্যা। চিরকৌমার্য কথাটা আজকের দিনে অচল। আমাদের ধর্ম ব্যবস্থা কথাটা অনুধাবন করতে পেরেছিল ঈশ্বরপুত্র যিশুর তিরোধানের 1000 বছর পরে পারদীদের জন্য। গান্ধী বুঝেছিলেন তার স্কুলের স্বার্থে 25 বছর বয়সে 22 বছর বিবাহিত জীবনের পর 13 বছর বয়সে বাবা মা ব্যবস্থা করে তার বিয়ে দিয়েছিলেন তখনকার ভারতীয় সামাজিক নিয়ম মেনে। একজন চীনা শ্রমিক নিজের স্বেচ্ছায় পুরুষত্বহীন করেছিলেন নিজেকে স্বেচ্ছায় পুরুষত্বহীন করেছিলেন। মাও মাও তাকে তার কমরেডদের সামনে একটা প্রশংসনীয় উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। আমাদের ইতালীয় চীনারাও একথা উল্লেখ করতে লজ্জা পায়। 88,000। চিরকৌমার্য মেনে নিতে আপনাদের আরও 1000 বছর লাগবে, কিন্তু ততদিন একটা কাজ তো আপনারা করতে পারেন। চিরকুমার থাকাকে প্রশংসা করুন এবং যেসব অবিবাহিত শিক্ষক আছেন তাদের ঠিকমতো ব্যবহার করুন। আমাদের স্কুল ব্যবস্থার সর্বমোট শিক্ষক সংখ্যা 4,11,000। তার মধ্যে 88,000 অকৃতদার। এই 88,000-এর মধ্যে 53,000 শিক্ষক কোনোদিনই বিয়ে করবেন না। সকলকে বোঝাতে চেষ্টা করুন না এটা দুর্ভাগ্য নয়, এ একটা আশীর্বাদ। সর্বাত্মক শিক্ষক হওয়ার প্রকৃষ্ট উপায়। আজকাল বলা হয় অকৃতদার শিক্ষকদের মধ্যে মানবিকতা বোধটা একটু কম। কথাটার কতটা ভিত্তি আছে জানি না, তবে এমন হতেই পারে যে যেদিন চিরকুমার্য নিঃস্বার্থ অভিরুচির ব্যাপার হবে সেদিন শিক্ষকরা স্কুলকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। শিশুদের দিকে তাকাবেন পরম স্নেহে। শিশুরা ভালোবাসবে তাদের গভীরতাকে। সবচেয়ে বড় কথা, একটা সর্বাঙ্গীন সফল স্কুল চালানোর আনন্দ উপভোগ করতে পারবেন তারা। 24 ঘন্টা কাজ এবং ইউনিয়নের অধিকার। মহান সংগ্রাম। শিক্ষক ইউনিয়নের একটা পত্রিকা পড়ছিলাম। ভদ্রকণ্ঠে সেখানে ঘোষণা, না শিক্ষণ সময়ের বৃদ্ধি কোনো মতেই না। অনেক মহান আন্দোলনের ফলে
শিক্ষাদানের বাধ্যতামূলক সময়সীমা পরিমিত রাখা হয়েছে। পিছিয়ে আসা হবে মূর্খামি। ভরকে গেলাম আমরা। যেভাবে দেখলে কিছু বলার নেই। সব কর্মচারীরই অধিকার আছে কাজের ঘন্টা কমানোর জন্য আন্দোলন করার। সবাই করাই উচিত। অস্বাভাবিক সুযোগ সুবিধা। আপনার কাজের সময়সূচি কিন্তু সত্যিই লজ্জাজনক। একজন শ্রমিক বছরে 2150 ঘন্টা খাটে। সরকারি দপ্তরগুলোতে আপনার সহকর্মীরা কাজ করেন বছরে 1 ঘন্টা 630 ঘন্টা, 1630 ঘন্টা। সেখানে একজন প্রাথমিক শিক্ষক কাজ করেন বছরে 738 ঘন্টা। একজন অঙ্ক অথবা বিদেশি ভাষা শিক্ষক কাজ করেন 468 ঘন্টা। আপনি বলেন আপনাকে বাড়িতে পড়তে হয়, খাতা দেখতে হয়। এ যুক্তি ধোপে টেকে না। বিচারপতিদেরও বাড়িতে বসে রায় আর দণ্ডাদেশ লিখতে হয়। তাছাড়া পরীক্ষা তো ইচ্ছে করলে আপনি নাও নিতে পারেন, অথবা পরীক্ষা নিলেও ছাত্রদের সঙ্গেই বসে পরীক্ষা চলাকালেই আপনি খাতা দেখে ফেলতে পারেন। তা পড়াশোনা আর পড়বার জন্য তৈরি হওয়ার কথা বলছেন? পড়তে আমাদের সকলকেই হয়। শ্রমিকদের আরও বেশি পড়তে হয়। সান্ধ্য স্কুলে পড়তে এসে ওরা কি পারিশ্রমিক দাবি করে? মোট কথা হলো, আপনাদের কাজের ঘন্টা বেঁধে দিয়েছেন মালিকেরা নিজেদের স্বার্থে, একটা অদ্ভুত বিশেষ সুবিধা দানের জন্য। ইউনিয়নের মাধ্যমে কিছু জিতে নেননি আপনারা। স্নায়বিক বিপর্যয়। ওই একই পত্রিকায় পড়লাম আপনাদের শিক্ষক সময় নাকি এত মারাত্মক বেশি যে তা যে কোনো স্বাভাবিক মানুষের মানসিক শারীরিক ক্ষমতাকে নিঃশেষিত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। একজন শ্রমিক একটা স্টাফিং যন্ত্রের পাশে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে, সবসময় হাত কাটা যাওয়ার আশঙ্কা নিয়ে। কাজেই এ ধরনের কথা ওদের সামনে বলবেন না, বিপদ হতে পারে। ওদিকে মজা দেখুন, হাজার হাজার শিক্ষক রয়েছেন, কিন্তু তারা অতিরিক্ত পয়সার বিনিময়ে আলাদা করে ছাত্র পড়াতে সব সময় রাজি। তাতে তাদের ক্লান্তি নেই। এদের যতক্ষণ না তাড়াচ্ছেন ততদিন আপনারা আমাদের পক্ষের লোক হতে পারবেন না। আপনারা শ্রমিক, আপনাদের ইউনিয়ন করার অধিকার আছে। এসব কথা হজম করা একটু মুশকিল। ধর্মঘট। ধর্মঘট যেমন ধরুন ধর্মঘট প্রত্যেক শ্রমিকের পবিত্র অধিকার, কিন্তু যে লোকের কাজের সময়সূচি আপনার মতো, তিনি যখন ধর্মঘট করেন তখন ব্যাপারটাকে ঘৃণিত মনে হয়। গান্ধীকে নিয়ে একটু পড়াশোনা করুন, দেখবেন ধর্মঘটের সমান ফলপ্রসূ নানা পদ্ধতি আছে দাবি আদায়ের, কিন্তু সেসব পদ্ধতির চেহারা আলাদা। একটা উৎকৃষ্ট সমাধান বাতলাতে পারি। আপনারা বিচারপতিদের ইউনিয়নে যোগ দিন। যেমন সময়ে আপনারা বিচারকের কাজ করেন, যেসব সময়ে আপনারা বিচারকের কাজ করেন, যখন পরীক্ষা নেন, নম্বর দেন, পাশ ফেল করান, সেসব সময়ে বরং ধর্মঘট করুন। এইসব কাজ বন্ধ করে দিন। তা না করে কেবল যদি ওই সামান্য যে ঘন্টা আমাদের পড়ান সেই সময় ধর্মঘট করেন, তাহলে লোকের মনে হবে আমাদের প্রতি আপনাদের বিন্দুমাত্র দরদ নেই, কোনো মাথা ব্যথা নেই আমাদের সম্পর্কে। পূর্ণ সময়ের জন্য পড়াবে কে? স্কুল আজকে গরিবের শত্রু। যে সময়সূচি অনুসারে বর্তমানে স্কুল চলে তাতে এ কথা বলতেই হয়। আরও দীর্ঘ সময় পঠন পাঠন করাবার ব্যবস্থাই যদি না করতে পারেন, তাহলে সরকার স্কুলের দায়িত্ব দিয়েছেন কেন? এ কিন্তু একটা মারাত্মক সিদ্ধান্তে এলাম আমরা। এতদিন পর্যন্ত মনে করা হতো ব্যক্তিগত পরিচালনাধীন স্কুলের চাইতে সরকারি স্কুলগুলো উন্নততর। এখন কিন্তু সবকিছু আমাদের ফিরে ভাবতে হতে পারে। অন্য কারো হাতে স্কুলের পরিচালন ভার অর্পণ করতে হতে পারে।
কোনো প্রকৃত শিক্ষাবর্তীর হাতে, যিনি আমাদের সত্যি পড়াতে চাইবেন। সাবধানে কথা বলুন। অবাস্তব ভাবনা ভেবে লাভ নেই অবশ্য। সকালে এবং শীতকালে সরকারকে স্কুল চালাতে দেয়া যাক। সরকার, শ্রেণীহীন করে তুলুন স্কুলগুলোকে। শব্দের অর্থ বুঝে নিন। বড়লোকদের শ্রেণী বিদ্বেষকেই বলে শ্রেণী ভিত্তিহীনতা। বিকেলে আর গ্রীষ্মকালে স্কুলের ভার নিন ওই শিক্ষাবতী। শ্রেণী বিভেদকে দূরীভূত করে স্কুল চালনা করুন তিনি। শব্দের অর্থ বুঝিনি। শ্রেণী বিভেদ না রাখাকে বড় লোকেরা বলবে শ্রেণী বিদ্বেষ। শহরের প্রশাসন। সমাধানের প্রথম সূত্র হলো শহরের প্রশাসনিক ব্যবস্থাকে চেপে ধরা। তারা দেখান আমাদের স্কুল নিয়ে তাদের যে রাজনীতি তা সাধারণের উপকারে আসে কিনা। বাঁধানো রাস্তা, নতুন নতুন আলো, খেলার মাঠ, এসব তো রাজতন্ত্রবাদীরাও দিতে পারে আমাদের। যদি আঞ্চলিক প্রশাসন পরিষদ নির্ধারিত টাকা কাটছাট করে বলে এই বিষয় নগর প্রশাসনের এখতিয়ারের বাইরে পড়ে, তাহলে শহরের মানুষকে পাল্টা যুক্তি সহকারে বলতে হবে এই আইন প্রণয়ন করেছিল ফাঁসিবাদীরা 1931 সালে, সুতরাং এই আইন সম্পর্কে আপত্তি আছে। গ্রিফেক্ট এর উপরে দোষ চাপিয়ে নিজেরা চুপ করে বসে থাকা অতি সহজ। কমিউনিস্টরা। শহরের প্রশাসনকে নাড়ানো যাবে না হয়তো, কিন্তু কমিউনিস্টরা শ্রেণী সমস্যা দেখলে ভয় পেয়ে যাচ্ছে। তারা কি ব্যবসায়ী আর উঁচু মাইনের শ্রমিকদের শত্রুতা কুড়োতে সাহস পাবে? পার্টির একজন বড় নেতা জোর দিয়ে বলেছেন, আমরা যখন ক্ষমতায় আসব তখন স্কুলগুলো সরকারি তত্ত্বাবধানেই থাকবে। দেশ মুক্ত হওয়ার পর 20 বছর কেটে গেছে, কমিউনিস্টরা ওই ক্ষমতা এখনো পায়নি। আমরা বসে আছি হাপিতোষ করে করে ঘাস গজাবে, ততক্ষণে গরুগুলো কিন্তু মরে যাবে। ওরা কিন্তু মরে হেজে গেল এদিকে। গির্জার পাদ্রীরা হয়তো ডোবে স্কুলওয়ালা চালাতে পারতেন, কিন্তু ঈশ্বরে যেমন তার সন্তানদের প্রতি আপোষবিহীন ভালোবাসা আছে, পাদ্রীদের অনেকের মধ্যেই সেই ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। তারা মনে করেন বড়লোকদের সঙ্গে মানিয়ে চলাই তাদের শিক্ষিত করে তোলার একমাত্র উপায়। ইউনিয়ন। শ্রমিক শ্রেণীর সংগঠন বলতে তো ওই ইউনিয়নগুলো। সুতরাং ডোপে স্কুলওয়ালা চালু করার দায়িত্ব নেওয়া উচিত ইউনিয়ন সদস্যদের। কিন্তু ইউনিয়নের সদস্যরা এখন এদিকে কান দিচ্ছে না। তারা বলছে আধুনিক গণতন্ত্রে প্রতিটি গণপ্রতিষ্ঠানের নিজস্ব কর্তব্য বাধা আছে এবং অন্যের এলাকায় হস্তক্ষেপ করা উচিত নয়। এদের মধ্যেও সেই এক ধরনের ভীরুতা, অথচ তারা সবচেয়ে অভিযোগ করে বলছে আজকের যুবশক্তি সব কিছু সম্পর্কে নিষ্পৃহ। তারা বলে সংঘবদ্ধ ধর্মঘট আন্দোলন করা দিন দিন কঠিন হয়ে উঠছে। নতুন সদস্য জুটছে না, নিরবিচ্ছিন্ন কাজের জন্য কর্মী পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। মালিকপক্ষকে স্কুলগুলো দখল করে রাখতে দিলে ছেলে মেয়েদের সেই স্কুলের শিক্ষায় শিক্ষিত হতে দিলে এমন তো হবেই। চেষ্টা করে দেখুন না, আরো বহুদিন দেয়ালে মাথা কুড়ে মরার পরে ইউনিয়নের সাধারণ সদস্যদের বোধোদয় হবে। ততদিন কিছু স্থানীয় পরীক্ষা বা নিরীক্ষাও তো চালানো যায়। দুই বৃহৎ শ্রমিক সংগঠন ইতালীয় শ্রমিক সাধারণ ফেডারেশন এবং মুক্ত ইউনিয়নের ইতালীয় ফেডারেশন একযোগে এই চেষ্টা চালাতে পারে। এই চেষ্টা
চালানোর ব্যাপারে প্রতিদ্বন্দ্বী হলেই বা আপত্তি কি? একটা স্কুল চালাতে খরচা সামান্যই, কিন্তু খড়ি লাগবে, কিছু খড়ি লাগবে, একটা ব্ল্যাকবোর্ড, গোটাকতক পুরানো বই, চারজন একটু বড় ছেলেদের পড়াবে, আর মাঝে মধ্যে একজন অবৈতনিক অধ্যাপক কিছু নতুন বিষয় নিয়ে কথা বলে যাবেন। এই তো সর্বাত্মক স্কুলার বিষয়বস্তু। ডন বর্গি। এই চিঠিটা আমরা যখন লিখছি তখন ডন ভর্গি একদিন স্কুলে এলেন। তিনি আমাদের সমালোচনা করে বললেন, তোমাদের তো দেখছি স্থির বিশ্বাস, প্রত্যেকটি ছেলেকে স্কুলে যেতে হবে এবং গোটা দিন পড়তে 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 যেতে হবে। কিন্তু অন্য সকলের মতো এরাও একটা রাজনীতি বিমুখ স্বার্থপর ব্যক্তি তৈরি হবে। এদের মধ্যেই ফ্যাসিবাদ দানা বাঁধে। সেই গতানুগতিক শিক্ষকের বল দল সেই একই ধরনের পাঠ্যবস্তু যতদিন মারিয়ে যাবেন ততদিন স্কুলে যত কম পড়বে ততই তাদের পক্ষে মঙ্গল হবে। কারখানা এর চেয়ে অনেক ভালো স্কুল। শিক্ষক আর শিক্ষণীয় বিষয়বস্তু পাল্টাতে হলো। এই চিঠিটা লিখলেই শুধু হবে না, এই সব সমস্যার সমাধান বিষয়বস্তু এসব সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। নাই মামা না কানা মামা, কথাটা একদম ঠিক। যে লোকসভা মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ না দেখে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারবে, সেই লোকসভা সোজা দুটো ফৌজদারি আইন করে আপনাকে এবং আপনার স্কুলের পাঠ্যক্রমকে সিধে করে দিতে পারবে। কিন্তু আগে তো লোকসভায় আমাদের ঢুকতে হবে। কালো চামড়ার মানুষের জন্য প্রয়োজনীয় আইন শ্বেতাঙ্গরা তো আর বানাবে না। লোকসভায় ঢুকতে হলে সবার আগে আমাদের ভাষায় দখল বাড়াতে হবে। ততদিন পর্যন্ত উন্নততর কোনো বিকল্পের অভাবে ছেলে মেয়েদের আপনার এই স্কুলে ভর্তি ওই স্কুলে পড়তে যেতে হবে। পেশাগত অঙ্গ বিকৃতি। তাছাড়া ডন বর্গি যেমন ভাবছেন সব শিক্ষকই তো আর তেমন ওচা নন। এমন হতেই পারে আপনার বিকৃতি শুরু হয়েছে স্কুল পড়ানো শুরু করার পরে। কোনো রকম গরিব বিদ্বেষ থেকে আপনি ছোট ছোট বাবুদের খাতির করছেন এমন তো নয়। আসলে এই বাবুরা আপনার ঠিক মুখের সামনে এনে এত বেশি সংখ্যায় এত বেশি সংখ্যায় এত বেশিক্ষণ বসে থেকেছে যে আপনি ক্রমশ ওদেরই কেবল ভালোবাসতেও শুরু করেছেন। ওদের ভালোবাসতে বাসতে ওদের পরিবারগুলোকে, ওদের জগৎটাকে, ওদের বাড়িতে পঠিত খবরের আর কাগজটাকে পর্যন্ত আপনি ভীষণ ভালোবেসে ফেলেছেন। যে লোক আরামের জীবন আর ভাগ্যবান ব্যক্তিদের পছন্দ করে, সে রাজনীতি থেকে দূরে সরে থাকবেই, কোনো পরিবর্তন সে চাইবে না। গরিব মানুষের দাবি। কিন্তু এখন দিনকাল বদলাচ্ছে। আপনি যতই ফেল করান না স্কুলে ছাত্র সংখ্যা বেড়েই চলেছে। বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনের তাগিদে গরিব জনগণ যখন চাপ দিয়েই চলেছে, তখন আপনি কেবল পিয়েরিনোর জন্য তৈরি একটা পাঠ্যক্রমকে কদিন জিয়ে রাখবেন? সর্বাত্মক স্কুল হলে তো একেবারেই পারবেন না। গরিব ঘরের ছেলেমেয়েরা আপনাকে নতুন করে গড়ে তুলবে, পাঠ্যক্রমকেও নতুন রূপ দেবে। গরিব ঘরের ছেলেমেয়েদের বুঝতে শেখা আর রাজনীতি ভালোবাসা
একই ব্যাপার। অন্য অন্যায় আইনের দ্বারা নিপীড়িত মানুষকে যদি আপনি ভালোবাসেন, তাহলে সেই আইনগুলো পাল্টে যাবে। আইন তৈরির চেষ্টায় লাগতেই হবে আপনাকে। একটি লক্ষ্য, ধর্মীয় স্কুল। একটা সময় ছিল যখন ধর্মীয় স্কুলগুলো সত্যি ধার্মিক ছিল। তাদের একটা স্পষ্ট লক্ষ্য ছিল। সে লক্ষ্যকে শ্রদ্ধা করা সম্ভব। কিন্তু এইসব স্কুলে নাস্তিকদের কোনো স্থান ছিল না। আপনাদের নতুন মহান ধর্মনিরপেক্ষ স্কুলগুলোর দিকে আগ্রহ সহকারে সকলে তাকিয়েছিল। কিন্তু পর্বত করল মুশিক প্রসব। দেখা গেল এসব স্কুল কেবল ব্যক্তিগত লাভের দিকেই লক্ষ্য রাখে। ধর্মীয় লক্ষ্যে এগোবে এমন স্কুল আজ আর নেই। পাদ্রীরা প্রচলিত ব্যবহার ব্যবস্থার অঙ্গ হয়ে গেছেন। তারা নম্বর দিচ্ছেন, ডিপ্লোমা বিলাচ্ছেন ছেলে মেয়েদের সামনে। এখন তারাও বলছেন অর্থই মোক্ষ। কমিউনিস্ট স্কুল। কমিউনিস্টরা এর চেয়ে আরেকটু উৎকৃষ্ট স্কুল প্রতিষ্ঠা করতে পারত। কিন্তু আমার কথাই ধরুন না কেন, শিক্ষক হয়ে মেপে মেপে কথা আমি বলতে পারবো না, সহ্য করতে পারবো না। ছাত্রছাত্রীদের চোখে যখন দেখব প্রশ্ন, উনি কি ঠিক সত্যটাই বলছেন নাকি প্রয়োজনের খাতিরে যা বলা উচিত তাই বলছেন। সাম্যের জন্য এই মূল্য কি দিতেই হবে? সৎ একটা লক্ষ্য চাই। লক্ষ্য খুঁজে বেড়াচ্ছি। লক্ষ্যটা সৎ হতে হবে, মহান হতে হবে। ছাত্রদের বলতে হবে প্রকৃত মানুষ হও। কম কিছু হলে চলবে না। ঈশ্বর বিশ্বাসীও তা হোক আর নাস্তিকই হোক, কাউকে সত্যিকারের মানুষ হতে বলতে তো কোনো আপত্তি হবে না। এই লক্ষ্যের কথা আমি জানি। আমার পাদ্রী শিক্ষক আমার 11 বছর বয়স থেকেই এই কথা আমাকে নিরন্তর বুঝিয়ে গেছেন। একজন ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার অনেক সময় বেঁচেছে এর ফলে। আমি পড়াশোনা করি কোনো লক্ষ্যে পৌঁছাতে। তা আমার কাছে স্পষ্ট থেকেছে সর্বদা। সঠিক লক্ষ্য। মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে, এটাই সঠিক লক্ষ্য। এই শতাব্দীতে মানুষের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে হলে রাজনীতিতে অংশ নিতে হবে, ইউনিয়ন করতে হবে, স্কুলে পড়াতে হবে। আমরাই সর্বশক্তিমান জনগণ। ভিক্ষে করার দিন চলে গেছে। রাস্তা থেকে নিতে হবে লড়বার, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে, ক্ষুধার বিরুদ্ধে, নিরক্ষরতা ও জাতিবিদ্বেষ আর ঔপনিবেশিক যুদ্ধবাজদের বিরুদ্ধে। আসল লক্ষ্য, এ হলো চরম লক্ষ্য। এই লক্ষ্য সামনে রাখতে হবে বারবার, কিন্তু কিন্তু প্রতি মুহূর্তে আসল লক্ষ্যটির কথাও মনে রাখতে হবে। আমাদের অপরের বক্তব্য হৃদয়ঙ্গম করতে শিখতে হবে কি করে নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে হয়। ইতালীয় ভাষা এই কাজের জন্য যথেষ্ট নয়। পৃথিবীতে এ ভাষা খুব বেশি ব্যবহৃত হয় না। মানুষকে ভালোবাসতে হবে রাষ্ট্রীয় সীমানার বাধা অতিক্রম করে। তাই আমাদের বিভিন্ন প্রাণবন্ত বিদেশি ভাষা শিখতে হবে। বিভিন্ন বিষয় সংক্রান্ত শব্দচয়ন করেই ভাষা গড়ে ওঠে। তাই সব বিষয়ই আমাদের শিখতে হবে অল্প অল্প। তবেই আমাদের জানা শব্দের সংখ্যা বাড়বে। জানতে হবে আমাদের সব বিষয়ই অল্প বিস্তর, কিন্তু ভাষার ব্যবহারে আমাদের হতে হবে সম্পূর্ণ পারদর্শী। ধ্রুপদী সাহিত্য না বিজ্ঞান? লোকসভায় যখন নতুন ইন্টারমিডিয়েট স্কুল নিয়ে বিতর্ক চলছিল,
তখন আমরা, যাদের মুখে ভাষা নেই, যারা বোবা, তারা চুপ করেছিলাম। কেন? কারণ আমরা তো লোকসভার কেউ নই। ইতালির কৃষক সমাজের জন্য স্কুল কিভাবে চলবে তা নিয়ে আলোচনার সময় কৃষকদেরই দূরে সরিয়ে রাখা হলো। দুই দলে চলল অনন্ত আলোচনা। ব্যাজ্যত দুপক্ষের মধ্যে ভীষণ বিরোধ, কিন্তু তলিয়ে দেখলে বোঝা যায় দুজনের বক্তব্যে কোনো সত্যিকারের ফারাক নেই। এরা সবাই লাইসিও থেকে পাশ করেছে। জন্মাবধি যেখানে তারা আবদ্ধ, সেই পরিচিত গণ্ডির বাইরে যাওয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই এদের। কোনো যুবক ভদ্রলোকের পক্ষেই তার নিজস্ব বিকৃত সাংস্কৃতিক পরিবেশকে পরিত্যাগ করা সম্ভব নয়, যতক্ষণ না তিনি ওই সংস্কৃতি থেকে আহরিত ধ্যান ধারণার আওতার বাইরে যেতে পারছেন। নিজের ছায়ার সঙ্গে কি আর যুদ্ধ চলে, নাকি নিজের গায়ে নিজে থুতু দেয়া যায়? লোকসভা গেল দুদলে ভাগ হয়ে। দক্ষিণপন্থীরা ল্যাটিন ঢুকিয়ে দিতে চাইলেন স্কুল পাঠ্যক্রমে, বামপন্থীরা বিজ্ঞানের সমর্থনে সোচ্চার হলেন। কেউ আমাদের কথা ভাবলেন না, সমস্যাটা ভেতর থেকে লেখা দেখার চেষ্টা করলেন না কেউ। বোঝার চেষ্টাই করা হলো না যে আপনাদের স্কুলে আমাদের কি ধরনের লড়াইয়ের মুখোমুখি হতে হয়। দক্ষিণপন্থীদের স্থান হওয়া উচিত জাদুঘরে, আর কমিউনিস্টরা হলো গিনিপিগ। দুজনেই আমাদের থেকে বহু দূরের লোক। আজকের দিনের ভাষা, ভাব প্রকাশের ভঙ্গি শেখা আমাদের ভীষণ দরকার, যে ভাষায় এখনও আমরা ব্যবহার করতে শিখিনি। গতকাল যে ভাষা চালু ছিল তা শিখে আমরা কি করব? আর আমাদের শিখতে হবে ভাষা। কোনো বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। সার্বভৌম। বিভিন্ন মানুষের মধ্যে সমতার একমাত্র মানদণ্ড ভাষা। সমান তাকেই বলবো যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে এবং অন্যের বক্তব্য বুঝতে পারে। বড় লোক, গরিব লোক কোনো ব্যাপার নয়, কিন্তু তাকে কথা বলতে জানতেই হবে। মন্ত্রী মন্ত্রী মহাদয়রা মনে করেন আমরা সকলেই এখনই ডাক্তার বনে যেতে চাই। নামের আগে ডাক্তার বসাতে চাই প্যাড ছাপিয়ে। পড়াশোনা উচ্চতম পর্যায় পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া যে কোনো মেধাবী এবং উপযুক্ত ছাত্রের অধিকার। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের আরও উঁচু এক লক্ষ্যের দিকে হাত বাড়াতে শেখাই প্রকৃত অর্থে সার্বভৌম জনগণের একজন হয়ে উঠতে। ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব শব্দ ভুলে যেতে শেখাই। সামাজিক ধান্দাবাজি। যখন আমরা সবাই নিজেকে ব্যক্ত করার ক্ষমতা অর্জন করে নেব, তখন ওই সামাজিক প্রতিপত্তির বাঙালরা যত পারে নিজের স্বার্থে পড়া চালাক, আমরা কিছু বলবো না। তারা বিশ্ববিদ্যালয়ে যাক, সব কটা ডিপ্লোমা দখল করুক, টাকার কুমির হোক, সব কটা বিশেষজ্ঞের চাকরিতে গেড়ে বসুক, কিন্তু তাদের বর্তমান অভ্যাসটি ছাড়তে হবে। ক্ষমতার সিংহভাগ আর দাবি করা চলবে না। ঝরে যাবে। বেচারি পিয়েরিনো, তোমার জন্য দুঃখ হয় একটু একটু। তোমার অধিকারগুলোর জন্য কম মূল্য দিতে হয়েছে তোমাকে। তোমার চামড়ায় মার্কা মারা রয়েছে বিশেষজ্ঞ বলে। তোমার পুঁথিপত্র তোমারই মতো, আর পাঁচজনের কলুষ স্পর্শ তোমাকে পৃথক করে রেখেছে। এবারে ছাড়ো না এইসব। বিশ্ববিদ্যালয় ছেড়ে দাও, তোমার ওইসব দায়িত্ব ছুঁড়ে ফেলো। রাজনৈতিক দল থেকে ইস্তফা দাও, পড়াতে শুরু করো, ভাষা জোগাও মুখে। আর কিছু লাগবে না। নিজেকে ভুলে যাও, গরিবের জন্য পথ তৈরি করো, পড়াশোনা বন্ধ করো, শুকনো পাতার মতো ঝরে যাও। তোমার শ্রেণীর এই হলো শেষ দায়িত্ব। বাঁচাও। পুরনো বন্ধুদের বাঁচাতে চেষ্টা করো না। তাদের পিছুটানে আবার পড়লে চিরকালের জন্য তুমি যা আছো তাই থেকে যাবে। বিজ্ঞান শাস্ত্রের ভবিষ্যৎ নিয়ে তোমার ভাবার দরকার নেই। ওই পথে বহু পথিক থাকবে, বরাবর নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। আমাদের পক্ষে উপকারী এমন কিছু কিছু জিনিস ওরা আবিষ্কারও করবে। ওরা মরুভূমিতে জল সেচ করবে, সমুদ্র থেকে
মাংসের কোরমা তুলে আনবে, রোগ নিরাময় করবে। তোমার তাতে কি? নিজের আত্মাকে বিসর্জন দিও না, ভালোবাসাকে বিসর্জন দিও না। তোমাকে ছাড়াই যেসব জিনিস নিজের গতিতে এগিয়ে চলবে, তাদের সঙ্গে নিজেকে জড়ালে তুমি মানুষ হয়ে বাঁচতে পারবে না।